ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার আমরা সলভ করাচ্ছি। আজকে লাইফ সায়েন্সে আমরা পেজ নাম্বার 351 যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলি সলভ করব। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এক্সাম এগিয়ে আসছে। তার আগে লাস্ট মিনিট রিভিশন কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমেই তোমাদের হবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে থাইরয়েড হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণে আমাদের দেহে যে অস্বাভাবিকতাগুলি দেখা যায় তাদের নাম এবং একটি করে লক্ষণ লেখো। দেখো, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে পরিণত মানুষের মিক্সিডিমা রোগ হয়ে থাকে। মিক্সিডিমা রোগে দেখা যায় যে হাত মুখ এগুলি কিন্তু ফুলে যায় এবং ত্বক কিন্তু খসখসে এবং শুষ্ক হয়ে যায়, এটি হচ্ছে লক্ষণ। ওকে, এবং বেশি ক্ষরণে কি হয়? বেশি ক্ষরণে আমাদের গ্রেভস বর্ণিত রোগ হয়। গ্রেভস বর্ণিত রোগের লক্ষণ হচ্ছে এই রোগে চোখ ফুলে বাইরে বেরিয়ে আসে বা চোখ অত্যাধিক পরিমাণে প্রসারিত হয়ে যায়, যেটাকে আমরা ইংরেজিতে প্রোট্রুশন অফ আই বলে থাকি, এবং এছাড়াও গলায় থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলগণ্ড দেখা দেয়। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, অক্ষিগোলকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রম অনুসারে লেখো। তো প্রথমে দেখো, প্রতিসারক মাধ্যম হিসেবে আসে কর্নিয়া, তারপরে প্রতিসারক মাধ্যম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। ওকে, এবং তারপরে প্রতিসারক মাধ্যম হচ্ছে আমাদের লেন্স, এবং লাস্ট প্রতিসারক মাধ্যম হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। তো এই চারটি প্রতিসারক মাধ্যম কিন্তু আমরা আমাদের চোখে দেখতে পাই। নেক্সট, পজিটিভ এবং নেগেটিভ ফটোট্রপিক চলনের একটি করে উদাহরণ দাও। দেখো, গাছের যে কাণ্ড সেখানে আমরা পজিটিভ ফটোট্রপিক চলন দেখতে পাই, এবং গাছের মূলে আমরা কিন্তু আলোর থেকে বিপরীত দিকে চলন অর্থাৎ নেগেটিভ ফটোট্রপিক চলন দেখতে পাই। নেক্সট বলছে, অসাবধানতা বশত গরম ভাতের হাঁড়িতে তোমার হাত লেগে গেলে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হবে শব্দ ছকের মাধ্যমে লেখো। তো প্রথমেই তোমরা লিখবে তাপ। ঠিক আছে, তাপ হচ্ছে কি? তাপটা হচ্ছে, তাপ লিখে নিচে ব্র্যাকেটে লিখবে এটা হচ্ছে তোমাদের উদ্দীপনা বা উদ্দীপক, নট উদ্দীপনা, উদ্দীপক। ওকে, তাহলে তাপ হচ্ছে উদ্দীপক। তাহলে এটাকে কে গ্রহণ করবে? অবশ্যই গ্রাহক। তাহলে গ্রাহকে কি লিখবে? গ্রাহকে তোমরা লিখবে হাতের ত্বকের তাপগ্রাহক। এখানে গ্রাহক হিসেবে লিখবে হাতের ত্বকের তাপগ্রাহক। তারপরে সেখান থেকে তো অবশ্যই লিখবে সংজ্ঞাবহ নিউরন। ওকে, সংজ্ঞাবহ নিউরন থেকে সেটা আমাদের স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র কে? স্নায়ু কেন্দ্র হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু। ঠিক আছে, সেটা লিখলে তারপরে সেখান থেকে লিখবে আজ্ঞাবহ নিউরন। ওকে, আজ্ঞাবহ নিউরন থেকে তারপরে কি লিখবে? তারপরে আমাদের আজ্ঞাবহ নিউরন থেকে আমাদের যে আজ্ঞা রয়েছে, আজ্ঞা কোথায় পৌঁছেছে? এখানে আজ্ঞা লিখবে। ঠিক আছে, এখানে আজ্ঞা লিখবে, এবং উদ্দীপকের গ্রাহকের থেকে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে এখানে উদ্দীপনা যাচ্ছে এটাও লিখবে। আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আজ্ঞা কোথায় এসে পৌঁছাবে? আমাদের কারক অঙ্গ। ঠিক আছে, কারক অঙ্গটা নিচে লিখবে। কারক অঙ্গ আমাদেরকে হাতের পেশি। ঠিক আছে, হাতের পেশি হচ্ছে কারক অঙ্গ, এবং লাস্ট হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। তো উদ্দীপনায় সাড়া তোমরা কিভাবে দেবে? উদ্দীপনায় সাড়া দেওয়াটা উপরে তোমরা লিখবে হচ্ছে যে এখানে গরম হাঁড়ির থেকে হাতকে সরিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা শব্দ ছকের মাধ্যমে লিখবে। প্রথমে উদ্দীপক কি? তাপ। তারপরে সেটির গ্রাহক অঙ্গ কি? হাতের ত্বকের তাপগ্রাহক। তারপরে সেই উদ্দীপনা সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে বা নিউরনের মাধ্যমে আমাদের সুষুম্না কাণ্ড অর্থাৎ স্নায়ু কেন্দ্রে পৌঁছালো। তারপরে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আজ্ঞা আমাদের কারক অঙ্গে পৌঁছাচ্ছে। কারক অঙ্গটা কি? কারক অঙ্গের উপরে তোমরা লিখবে হাতের পেশি, এবং সেই হাতের পেশিতে কারক অঙ্গে আজ্ঞা পৌঁছানোর পরে আমরা উদ্দীপনায় কিভাবে সাড়া প্রদান করছি? হাত গরম হাঁড়ির থেকে সরিয়ে নিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়া। ওকে, চলো নেক্সট বলছে, নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। সম্পাদনের স্থান প্রথমেই লিখবে মাইটোসিস সম্পাদিত হয় দেহকোষে, প্রধানত দেহের বর্ধনশীল অংশে, এবং মিওসিস সম্পন্ন হয় জনন মাতৃকোষে। ওকে, নেক্সট উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিসে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, আর মিওসিসে একটি জনন মাতৃকোষ থেকে চারটি জনন কোষ উৎপন্ন হয়। নেক্সট, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের একটি করে কাজ লেখো। প্রথমেই লিখবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ অংশে ক্রোমোজোমের যে দুটি ক্রোম্যাটিড তারা যুক্ত থাকে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত প্লেট সদৃশ্য কাইনেটো করে কোষ বিভাজনের সময় বেমতন্তু এসে যুক্ত হয়। ওকে, টেলোমিয়ারের কাজ কি? টেলোমিয়ার একটি ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের সাথে যুক্ত হতে দেয় না, এবং এভাবে এটি কোনো ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে রক্ষা করে। ওকে,
নেক্সট বলছে দেখো, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লেখো। তো বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি কমে যায় এবং অস্থি সংক্রান্ত পরিবর্তন হচ্ছে অস্থি ভঙ্গুর হতে থাকে, ঠিক আছে। নেক্সট অস্থি ভঙ্গুর হতে থাকে, অস্থিও ভঙ্গুর হতে থাকে। নেক্সট, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের ফুলের বর্ণ এবং বীজের আকৃতির প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। ফুলের বর্ণের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি ফুল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা ফুল। বীজের আকৃতির ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার আকৃতি এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত আকৃতি। ওকে, নেক্সট বলছে বিশুদ্ধ জীব এবং সংকর জীব বলতে কি বোঝো? বিশুদ্ধ জীব হচ্ছে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যখন কোনো জীবের জিনোটাইপে দুটি সমপ্রকৃতির অ্যালিল বিদ্যমান থাকে তাদের আমরা বিশুদ্ধ জীব বলি। যেমন ক্যাপিটাল টি এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, এবং স্মল টি এটি হচ্ছে বিশুদ্ধ খর্ব মটর গাছ, মটর গাছের দৈর্ঘ্যের বৈশিষ্ট্যের সাপেক্ষে। অন্যদিকে কোনো একটি বৈশিষ্ট্যের সাপেক্ষে যদি কোনো একটি জীবের জিনোটাইপে বিষম প্রকৃতির অ্যালিল উপস্থিত থাকে তখন তাদের আমরা সংকর জীব বলি। যেমন হচ্ছে ধরো ক্যাপিটাল টি স্মল টি, এটি হচ্ছে সংকর লম্বা, কারণ এটি গাছের মটর গাছের দৈর্ঘ্যের বা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এখানে দুটি ভিন্ন প্রকৃতির অ্যালিল দেখা যাচ্ছে। একটি হচ্ছে ক্যাপিটাল টি অ্যালিল, একটি হচ্ছে স্মল টি অ্যালিল, দুটি ভিন্ন প্রকৃতির অ্যালিল দেখা যাচ্ছে বলে এটি হচ্ছে সংকর জীব। ওকে, সংকর লম্বা জীব। নেক্সট যাচ্ছি দেখো, মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করতে বলেছে, তার মানে এখানে তোমাদেরকে পৃথকীভবনের সূত্র লিখতে হবে। ওকে, নেক্সট যাচ্ছি, ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি? প্রথমেই লিখবে ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। তো ল্যামার্কের মতে জিরাফ, ছোট গলার জিরাফ গাছের উঁচু ডালের পাতা খাওয়ার জন্য প্রত্যেক প্রজন্মে তাদের গলা একটু একটু করে অধিক ব্যবহার করত, ঠিক আছে। যার ফলে এই যে অধিক ব্যবহারের ফলে তাদের যে বৈশিষ্ট্য তারা জীবদ্দশায় সঞ্চিত করত তা পরবর্তী প্রজন্মে সঞ্চরিত হতো, এবং এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে অঙ্গের ব্যবহারের ফলে অর্জিত বৈশিষ্ট্য সঞ্চরিত হতে হতে আজকে লম্বা গলার জিরাফের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট, অতিরিক্ত জলক্ষয় রোধের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তো প্রথমেই লিখবে যে জলক্ষয় রোধের জন্য উটের চামড়া কিন্তু খুবই পুরু এবং রোমযুক্ত হয়, যাতে বাষ্পমোচন হয়ে জল বেরিয়ে না যেতে পারে ত্বক থেকে। এবং দ্বিতীয় হচ্ছে যে জলক্ষয় রোধের জন্য এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে, এবং সেই মূত্রে যাতে জলের অপচয় কম হয় তাই মূত্রে কিন্তু ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড রূপে কিন্তু মূত্র ত্যাগ হয়, কারণ ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করতে কম জলের প্রয়োজন হয়। ওকে, নেক্সট যাচ্ছি দেখো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় পরিলক্ষিত হয় এমন দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমত হচ্ছে যে লেজ সদৃশ্য গঠনে ভি আকৃতির মায়োটম পেশি দেখা যায়, মায়োটম পেশি সদৃশ্য গঠন দেখা যায়। এবং দ্বিতীয় হচ্ছে যে ফুলকায় গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাস দেখা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সিটু ইনসিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখো। প্রথমত তো হচ্ছে এক্সিটু সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো জীবকে, সেটি প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তাকে তার নিজস্ব বাসস্থানের বাইরে এনে সংরক্ষণ করা হয়, এবং ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে তার নিজস্ব বাসস্থানে সেই জীবটিকে সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে প্রধান পার্থক্য। এবারে তোমরা উদাহরণ দেবে যে এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে আমাদের বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ক্রায়োপ্রিজার্ভেশন, এগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। আর ইনসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় পার্ক, সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য ইত্যাদি ইত্যাদি। ওকে, চলো নেক্সট যাচ্ছি, নিম্নলিখিত প্রাণীগুলি ভারতের কোন হটস্পটে দেখা যায় বলতে হবে। ফিশিং ক্যাট, দেখো ফিশিং ক্যাট বলতে মেছো বিড়াল। মেছো বিড়াল আমরা সুন্দরবনে দেখতে পাই, আমরা জানি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, ঠিক আছে। কিন্তু সুন্দরবন অঞ্চল ছাড়াও পশ্চিমঘাট অঞ্চলেও কিন্তু মেছো বিড়াল দেখা যায়। তো এখানে তাহলে পশ্চিমঘাট বায়োস্ফিয়ার অঞ্চল হটস্পটে কিন্তু আমাদের মেছো বিড়াল দেখা যায়। আবার লায়ন টেইলড ম্যাকাই, এটিও কিন্তু পশ্চিমঘাট হটস্পটে দেখা যায়। তো এখানে সঠিক উত্তর দুটোর ক্ষেত্রেই
পশ্চিমঘাট হবে। নেক্সট কোয়েশ্চেন, শব্দ দূষণে মানব শরীরের কান এবং হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকারক প্রভাব পড়ে লিখতে বলেছে। তো কানের ক্ষেত্রে লিখবে যে 160 ডেসিবেল বা তার বেশি তীব্রতার শব্দ শুনলে কানের পর্দা ফেটে যেতে পারে। আবার অন্যদিকে 100 ডেসিবেলের শব্দ দীর্ঘদিন ধরে শুনলে কানের শ্রুতিযন্ত্র নষ্ট হয়ে যেতে পারে বা অর্গান অফ কর্টি নষ্ট হয়ে যেতে পারে এবং মানুষ বধিরতা প্রাপ্ত হতে পারে। অন্যদিকে অত্যাধিক ডেসিবেলের শব্দ হঠাৎ করে শুনলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে বা হৃৎপিণ্ডের গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ওকে, আবার অনেক সময় হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। নেক্সট বলছে দেখো, অতি ব্যবহারের ফলে সংখ্যায় দ্রুত কমে যাচ্ছে এমন একটি প্রাণী বা এবং উদ্ভিদের নাম লেখো। দেখো প্রাণীর ক্ষেত্রে তোমরা লিখবে প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিনের তার মাংস এবং তার চামড়া, তার আঁশ, ঠিক আছে, এগুলির জন্য এর অতি ব্যবহারের ফলে প্যাঙ্গোলিনের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এবং উদ্ভিদের মধ্যে আমরা লিখতে পারি সর্পগন্ধা, যেমন সর্পগন্ধা গাছের থেকে আমরা যেহেতু রেসারপিন পাই, ঠিক আছে, এটি একটি ভেষজ উদ্ভিদ হওয়ায় এরও অতি ব্যবহারের ফলে এর সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 351 এর সবকটি 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। কাজের মনে হলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ ভিডিওস। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।